ইতিহাসের এক শ্বাসরুদ্ধকর বাস্তবতায় বসবাস করছি আমরা। একদিকে করোনাকালের ছোবল অর্থনীতি, জীবন, জীবিকা, সমাজনীতি, রাজনীতি সবকিছুকেই ওলটপালট করেছে। অন্যদিকে বাংলাদেশে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কয়েকটি ঘটনা জনমনে নানা রকম প্রশ্ন তৈরি করেছে। আসলে আমরা এখন যে সময়ের মধ্যে বসবাস করছি, এই সময়ের শুভ দিকগুলো কি আছে বা অশুভ দিকগুলো কি আছে, আশা জাগা নিয়ে বাস্তবতা কোনগুলো আছে বা হতাশা তৈরি করতে পারে এমন বাস্তবতা কি আছে। যারা রাজনীতিবিদ আছেন, যারা রাষ্ট্রযন্ত্র পরিচালনা করেন, যে আমলাতন্ত্র আসলে তাদেরকে সহায়তা করার কথা, তাদের ভূমিকা কি এবং রাজনীতিবিদরা আসলে এই সংকটে কোন ভূমিকা পালন করতে পারছেন, এই সমস্ত প্রসঙ্গ নিয়ে আজকে কথা বলতে চাই। আপনাদের সঙ্গে আছি আমি আশিকুর রহমান শ্রাবণ। আপনারা দেখছেন জনতন্ত্র গণতন্ত্র। আমরা কথা বলতে চাই আজকে এই সময়ের বাংলাদেশ এই প্রসঙ্গ নিয়ে। যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন তাদের সঙ্গে প্রথমে আপনাদেরকে আলাপ করাতে চাই। আমাদের সঙ্গে আছেন ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক, জাতীয় প্রেস ক্লাব। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর শেখ হাফিজুর রহমান কার্জন, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন ব্যারিস্টার তানজিবুল আলম, আইনজীবী, সুপ্রিম কোর্ট। আপনাকেও স্বাগত। এবং আমাদের সঙ্গে যে কোনো সময় যুক্ত হবেন বিসিসিআই এর সাবেক সভাপতি জনাব একে আজাদ। তিনি যখন যুক্ত হবেন তখন তাদের সঙ্গে আপনাকে পরিচয় করাবো। আমরা কথা বলতে চাই আসলে এই সময়ের বাংলাদেশ, এই প্রেক্ষাপট নিয়ে। ডক্টর হাফিজুর রহমান কার্জন, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। আসলে আমরা মোটা দাগে যদি আপনার কাছে জানতে চাই যে এই সময়ের বাস্তবতায় আমরা যে সমাজের মধ্যে বসবাস করছি, যে সময়ে আমরা বসবাস করছি, এই সময়ে কোন বিষয়গুলো আপনার মধ্যে আশা তৈরি করছে, কোন বিষয়গুলো আপনাকে হতাশ করছে, এবং রাজনীতিবিদ, আমলাতন্ত্র, এই সমস্ত বিষয় নিয়ে আসলে ভাবার কোন কোন জায়গা আছে বলে আপনি মনে করেন? ডক্টর কার্জন, আপনি একটু যদি প্রশ্নটা রিপিট করতেন। আচ্ছা, আপনাকে প্রশ্ন করেছিলাম যে আমরা আসলে এখন যে সময়ের মধ্যে বসবাস করছি, এই সময়ের মধ্যে আসলে আশা জাগা নিয়ে বাস্তবতা কি মনে হচ্ছে আপনার, বা হতাশা তৈরি করে এমন ঘটনা কি আছে, এবং তার পাশাপাশি রাজনীতি, আমলাতন্ত্র সবকিছু মিলিয়ে এই সময়ে যারা দায়িত্ব পালন করছেন কোন সিদ্ধান্ত নেওয়া দরকার বলে আপনাদের পক্ষ থেকে মনে হচ্ছে? ডক্টর কার্জন, আপনি কি আমার কথা বুঝতে পেরেছেন কিনা? হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। আমার কাছে যেটা মনে হয় যে আমার গত মার্চ এপ্রিল মাসে আমরা যে আতঙ্কের মধ্যে ছিলাম, আমরা যে উৎকণ্ঠিত হয়েছিলাম যে করোনা পরিস্থিতির কারণে বাংলাদেশে কি পরিমাণ সংক্রমণ হবে, কি পরিমাণ লোক মারা যাবে, আমরা খুব আতঙ্কিত এবং উৎকণ্ঠিত ছিলাম। কিন্তু আমরা 4-5 মাসের যে অভিজ্ঞতা, সেটার মধ্য দিয়ে আমাদের মোটামুটি সবার এখন একটা ধারণা হয়েছে, আমাদের ভয়টা কেটে গিয়েছে। ভয়টা কেটে গিয়েছে তার মানে এই না যে আমরা একদম সবকিছু বাদ দিয়ে বেরিয়ে পড়বো, সেটাও না। আমাদেরকে সতর্ক থাকতে হবে, কারণ এটা যে কোনো সময় একটু যারা বয়স্ক, যাদের শরীরে কোনো জটিলতা আছে, তারা সেটা আক্রান্ত হয়ে তারা মানে যারা 50 ঊর্ধ্ব, মানে 50 থেকে উপরের দিকে যারা, সেখানে ডেথ রেট আপনার 46%। সুতরাং সেইটা কিন্তু খুব আতঙ্কের বিষয়। কিন্তু যে আশঙ্কা, উৎকণ্ঠাটা ছিল, সেইটা কিন্তু এখন আর নাই। হ্যাঁ, মোটামুটি আমরা একটা ধারণা পেয়েছি এবং সংক্রমণ হচ্ছে, বাসায় থেকে সুস্থ হয়ে যাচ্ছে 80%-এর বেশি। হ্যাঁ, কিন্তু আপনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে আমরা বেশ কিছু ভালো খবরও পেয়েছি, যেমন আপনার বাণিজ্য, ব্যবসা বাণিজ্য ঘুরে দাঁড়াচ্ছে, উৎপাদন ঘুরে দাঁড়াচ্ছে, রেমিটেন্সের পরিমাণ, রেকর্ড পরিমাণ রেমিটেন্স এসছে। হ্যাঁ, কিন্তু আবার এইটাও সত্যি যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা যে এত ভঙ্গুর এবং নাজুক, সেইটা করোনা কালে আরো বেশি উন্মোচিত হয়েছে, নগ্নভাবে উন্মোচিত হয়েছে। সেইটাকে ঢেলে সাজানোর জন্য যে পরিকল্পনাগুলো দরকার ছিল, সেটা আসলে আমরা মানে সেইটা আরো সন্তোষজনক পরিকল্পনা আমরা দেখতে চেয়েছিলাম। এবং আমরা চাই যে অন্তত আমাদের এখানে এমন স্বাস্থ্য ব্যবস্থা থাকা উচিত যাতে করে আমাদেরকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর, থাইল্যান্ড, লন্ডন, ইউরোপ, এ সমস্তের কথা চিন্তা করতে না হয়, আমরা যেন আমাদের দেশে ইয়েটা পাই। এবং আরেকটা বিষয় যে আমাদের এখানে সম্প্রতি সামরিক বাহিনীর যে সাবেক মেজর, উনি যে নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে, আমরা এই পর্যন্ত যে আপনাদের নিউজ 24-এও অনেকগুলো প্রতিবেদন এসছে, এবং আমরা দেখেছি যে সাবেক সেনা কর্মকর্তা তাকে ক্রসফায়ারের নামে কিভাবে হত্যা করা হয়েছে। এইটা এটা এটা আসলে মানে এই যে আপনার পুলিশের অধ্যক্ষ কিংবা ওসিদের যে আপনার প্রদীপ সম্পর্কে আমরা অনেক কিছু এখন জানতে পারছি, কিন্তু শুধু একা প্রদীপ না, আপনি যদি বাংলাদেশে 400 কি 500 ওসি থাকে, তাদের ভিতরে মোর দেন 100 আপনার এই ওসিরা এরকম আপনার ক্রস ফায়ারে দিচ্ছে, তারপরে মানুষকে হয়রানি করছে, কাউকে তুলে নিয়ে এসে টাকা আদায় করছে। সুতরাং এই যে আপনার পুলিশি ব্যবস্থা, এটাকে যদি আপনি প্রো পিপল এবং সার্ভিস ওরিয়েন্টেড না করেন,
তাহলে পরে কিন্তু এটা একটা মানে নিরাপত্তাহীনতা কিংবা এটা জি এরকম বিপদের কারণ হতেই থাকবে। জি ডক্টর কার্জন, আপনি আমাদের সঙ্গে থাকুন। আপনার কাছে আমরা আবারও আসবো এই প্রসঙ্গ নিয়ে। ব্যারিস্টার তানজিবুল আলম, আপনার কাছে একটু আসতে চাই। আসলে ডক্টর কার্জনের বক্তব্যে যদি রেশ ধরে আপনার কাছে একটি প্রশ্ন করি, সেটি হচ্ছে আমরা এখন সাম্প্রতিক সময়ে যে আলোচনাটি সবচেয়ে বেশি হচ্ছে, যে রাজনীতিবিদরা মূলত আসলে রাষ্ট্র পরিচালনা করেন, নীতি নির্ধারণ করেন এবং নীতি বাস্তবায়নও করেন, মানুষকে প্রভাবিত করেন, মানুষের সঙ্গে থাকেন। এই সংকটকালে অনেকগুলো ঘটনার সঙ্গে আসলে রাজনীতিবিদদের খুব একটা জনসম্পৃক্ততা আমাদের কাছে লক্ষণীয় হয়নি। উল্টো আসলে আমলাতান্ত্রিক যে কাঠামোটি আছে, তারা অনেক বেশি অ্যাক্টিভ বা প্রোঅ্যাক্টিভ হয়ে অনেক কথা বলেছেন, অনেক সিদ্ধান্ত নিয়েছেন। এই সময়ের বাংলাদেশ যখন আসলে আমরা একটি দুঃসময়ের মধ্য দিয়েই পার করছি, কিছু সুখবর আমাদের সামনে আসছে একটু একটু করে, তখন আসলে রাজনীতি এবং আমলাতন্ত্রের মধ্যে যে ব্যালেন্স করার দায়িত্ব যে করা উচিত, এই জায়গাটি নিয়ে আপনার আসলে কি মূল্যায়ন আছে ব্যারিস্টার তানজিব? ধন্যবাদ। আমরা এই যে ধরনের একটা আনপ্রেসিডেন্টেড প্যান্ডেমিক বলেন, লিভিং মেমোরিতে আসলে কাউকে এই ধরনের সিচুয়েশন মোকাবেলা করতে হয়নি। তো সেই প্রেক্ষিতে আপনি বলতে পারেন যে সরকার যখন, সরকার বলতে কি রাজনীতিবিদ বলতে আমরা আসলে শুধুমাত্র সরকার দলীয় রাজনীতিবিদ না, আমরা সকল রাজনীতিবিদের কথাই মনে করি এবং আমরা সবাইকে বলে রাজনীতিকরাই হচ্ছে আসলে নেতা এবং তাদেরকে আমরা লিডার বলি। লিডার ইন দ্য সেন্স যে তারাই আমাদেরকে পথ দেখাবেন। কিন্তু আমরা যে এক্সপেরিয়েন্সের মাধ্যমে গেলাম সেখানে প্রথম দিকেই কিন্তু আমরা রাজনীতিবিদদেরকে সেভাবে জনগণের সাথে সম্পৃক্ত হয়ে এই জিনিসটা, এই ধরনের একটা চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য যেসব গ্রাসরুট লেভেলে যেসব নেতৃত্বের প্রয়োজন ছিল, রাজনীতিবিদদের যে সামনের সারিতে আসার প্রয়োজন ছিল, সেটা হয়তো আমরা প্রথম দিকে দেখতে পাইনি। সেটাকে আমি মনে করি অনেকটা আমরা যখন একটা শখের মাধ্যমে যাই, প্রাথমিক রিয়াকশনটা সবসময় একটু হ্যাপেজার্ট হয় যে আসলে কিং কর্তব্য বিমূঢ় একটা সিচুয়েশনের মাধ্যমে আমরা গেছি, সেইটা থেকে এখন আমরা কাটিয়ে ওঠার চেষ্টা করতেছি। তো সেই তুলনায় বলবো যে হ্যাঁ, এক্সিকিউটিভদের সাথে যদি আপনি রাজনীতিবিদদের তুলনা করেন তাহলে সঠিক তুলনা হবে না, কারণ দুইজনের ফাংশন দুই রকম। এবং আপনি যদি এক্সিকিউটিভদের রিয়েকশনটাও চিন্তা করেন তাহলে ওখানেও দেখবেন অনেক ফল পাওয়া যাবে। যে আমরা প্রথম দিকে যখন আলোচনা করছিলাম যে অন্যান্য দেশ যখন এই ধরনের প্যান্ডেমিক মোকাবেলায় করণীয় সম্পর্কে প্রিপারেশন নিচ্ছিল, তখন কিন্তু আমাদের এক্সিকিউটিভরাও সে ধরনের কোনো সলিড প্ল্যান নিয়ে আসতে পারে নাই, একই সাথে রাজনীতিবিদরাও কোনো গাইডেন্স দিতে পারে না। তাহলে আমাদের যে ইনিশিয়াল যে ব্যর্থতা, আমি বলবো সেটা একটা কালেক্টিভ ফেলিওর। কিন্তু আসার কথা হচ্ছে যে জনগণ রাজনীতিবিদদের লিডারশিপের জন্য অপেক্ষা করেছিল না, কিংবা এক্সিকিউটিভরা কখন কি সিদ্ধান্ত দিবেন সেটার জন্য অপেক্ষা করা ছিল না। তারা প্রত্যেকে নিজেদের উদ্যোগে যতটুকু পদক্ষেপ নেওয়া দরকার নিজেদেরকে সেফ রাখার জন্য, নিজেদেরকে সংখ্যামুক্ত রাখার জন্য, ততটুকু নিয়েছে। কিন্তু এই যে নেওয়ার ক্ষেত্রে যে গাইডলাইন হিসেবে কাজ করাটা, আমি মনে করি এখানে মিডিয়া খুব ভালো একটা রোল প্লে করেছে, যে মানুষকে সতর্ক করাটা যে কোন কোন পদক্ষেপ নিলে পরে মানুষ এই রোগের সংক্রমণ থেকে মুক্তি পাবে কিংবা কন্টেইন করতে পারবে, সেই ক্ষেত্রে মিডিয়া অনেক বেশি ভূমিকা রেখেছে। আর মিডিয়ার পক্ষে এই ভূমিকাটা রাখাটা অনেক সহজতর ছিল, কারণ আমরা একটা লকডাউনের মধ্যে দিয়ে গেছি। লোকজনের পক্ষে যে বের হয়ে রাজনীতিবিদদেরকে যদি আপনার লোকজনের সাথে জনসংযোগ করতে হয়, কিন্তু তাদেরকে ঘর থেকে বের হতে হয়। তো আমার তো ওইখানটাতে ঘর থেকে বের হওয়াটাতে একটা রেস্ট্রিকশন ছিল। তো সেই হিসেবে আমি বলবো যে রাজনীতিবিদদের প্রতি অতটুকু কঠোর না হয়ে তাদের পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করি, হ্যাঁ তারা হয়তো আরো বেশি প্রোঅ্যাক্টিভ হতে পারতেন, কিন্তু সিচুয়েশন এমন ছিল যে তাদের পক্ষে হয়তো অনেক কিছু ইচ্ছা থাকলেও করা সম্ভব হয়নি। ব্যারিস্টার তানজিব, আরেকটি প্রসঙ্গ আসলে আলোচনায় আনা যায় কিনা, সেটি হচ্ছে যে আমরা এই কক্সবাজারের ঘটনা দিয়ে আমাদের সামনে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ব্যাপারটি একেবারে আরো ভালো করে উঠে আসলো, যদিও অনেকদিন ধরে এটা নিয়ে অনেক ধরনের কথাবার্তা হচ্ছিল। আপনি নিজেও আইন কাঠামোর মধ্যে আছেন, কি বলবেন আপনি? জি, ইনফ্যাক্ট এটা আমি মনে করি কোনো বিচ্ছিন্ন ঘটনা বলে আমি মনে করি না। আমরা এতদিন ধরে যে বিচারহীনতার সংস্কৃতি লালন করে আসছি, আপনার আমার আশ্চর্য হচ্ছে কেন আমরা হঠাৎ করে শুধুমাত্র এই একটা হত্যার ঘটনাটাকেই এক্সেপশনাল হিসেবে দেখতেছি। পুলিশ এবং সরকারের বিভিন্ন ল এনফোর্সিং এজেন্সি যে নির্বিচারে আপনার এনকাউন্টার বলেন, ক্রস ফায়ার বলেন, নির্বিচারে মানুষ হত্যা করছে অনেকদিন ধরে, সেটা তো আমরা সকলেই জানি। আমরা কিন্তু সেই কারণে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে এই আগের ঘটনাগুলোর ব্যাপারে যদি আমরা প্রতিবাদী হতাম তাহলে হয়তো আমরা এই জিনিসটা দেখতে পাইতাম না। এবং অনেকে একটা জিনিস অ্যাকসেপ্ট করছেন যে পুলিশদের চিন্তা করা উচিত ছিল একজন মেজরকে ওনারা
এরকম ক্রস ফায়ারের নামে হত্যা করতেছে। তো আমি মনে করি এটাও আমাদের ভুল চিন্তার ফসল। সেটা হচ্ছে যে এজ ইফ আমি মেজরকে মারা যাবে না, কিন্তু সাধারণ জনগণকে মারাটা বৈধ, কিংবা সাধারণ জনগণকে আপনি যে কোনো একটা লেভেল দিয়ে দেন যে সে সন্ত্রাসী, কিংবা সে চোরা কারবারি, কিংবা সে ব্যবসায়ী, কোন আইনের পৃথিবীর কোথাও কোন দেশে আপনার এ ধরনের আইন বহির্ভূত হত্যাকাণ্ড কখনোই আপনার বৈধতা দেয় না। তো বাংলাদেশের কোন আইনেও কিন্তু এই ধরনের বৈধতা নাই, কোনো স্কোপও নেই। কিন্তু আমরা যে জিনিসটা করেছি সেটা হচ্ছে যে আমরা সাধারণ জনগণ এই বিষয়গুলোকে একটা সময় মানে আমাদের সিস্টেমের উপরে আমাদের আস্থাহীনতা এমন পর্যায়ে চলে গেছি যে আমরা মনে করেছি এতদিন ধরে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডটাই হচ্ছে আপনার এই ধরনের মানে অপরাধীদের বিচারের মাধ্যম কোন ক্ষেত্রে আমরা কিন্তু এটা কিন্তু একটা সস্তা কৌশল, সহজ কৌশল। ওই সহজ কৌশলটাকে আমরা জনগণ অনুমোদন করেছি, এবং এরকম আমরা দেখেছি যে লোকজন ডিমান্ড করছে অমুককে ক্রস ফায়ারে দেওয়া হয়। জি ব্যারিস্টার তানভীর, আপনার কাছে আমি আসছি একটু পরে আবারও এই প্রসঙ্গ নিয়ে। আমরা একটু ফরিদা ইয়াসমিন আপনার কাছে একটু আসতে চাই। আসলে আমরা বলছি যে আসলে আমরা যে সময়ের মধ্যে বসবাস করছি সময়টি আসলে একটি অন্যরকম সময়, অন্য কোনো সময়ের সঙ্গে মিলিয়ে এই সময়টিকে ব্যাখ্যা করা যাবে না। এর মধ্যে হতাশার খবর আছে, আশা জাগা নিয়ে বাস্তবতা আছে, এবং মানুষের মধ্যেও নানা ধরনের প্রতিক্রিয়া আছে। আমরা গণমাধ্যমে মানুষ, আপনিও গণমাধ্যমে কাজ করেন, সাংবাদিক সংগঠনের সঙ্গে যুক্ত আছেন, এবং এই বাস্তবতা যদি আপনাকে বলি যে এখন যে সময়টি আছে কোন বিষয়গুলো আপনার কাছে আশা জাগা নিয়ে, কোন বিষয়গুলো হতাশার, আপনার ব্যাখ্যা কি থাকবে ফরিদা ইয়াসমিন? দেখেন, এখন যে সময়টা এটা আসলেই মানে কখনোই কেউ চিন্তা করে না যে এরকম একটা সময় আসবে, কিংবা নিকট অতীতেও আমরা এই ধরনের সময় দেখিনি। তো যে প্যান্ডামিক সারা বিশ্ব যেখানে আপনার হতবিহ্বল, সারা বিশ্ব যেখানে এটা ভুগছে যে কি করবে, তখন কিন্তু আমাদের বাংলাদেশে আমি বলবো যে আমাদের দেশের রাজনীতিবিদরা তখন কিন্তু সেটা সেভাবে চিন্তা করেনি যে এই প্যান্ডামিকটা আমাদের দেশে আসছে বা আসতে পারে। এটা কিন্তু আমলাতান্ত্রিক যে কথাটা শুরু থেকে এতক্ষণ আলোচনা হচ্ছিল যে আমলাতন্ত্র আর রাজনীতি, সেখানে আমলাতন্ত্র কিন্তু বলছে যে সব ঠিক আছে, এবং তারা যেভাবে বলছে সেভাবে কিন্তু আমাদের রাজনীতিবিদরা সেখানে বুলি আউড়িয়ে গেছেন যে আমাদের সব প্রস্তুতি ঠিক আছে, আমরা সবকিছু ঠিক রেখেছি, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু আমরা কি দেখেছি আসলে যখন এই পরিস্থিতিটা আমরা ফেস করলাম, তখন কিন্তু আমাদের না আমাদের চিকিৎসা ব্যবস্থা আছে, না আমাদের হাসপাতাল আছে, না আমাদের ডাক্তার আছে। এবং সেখানে কি দেখা গেল যে ডাক্তারদের যে পিপি দেওয়া হলো সেগুলোতেও 2 নম্বর। সেখানেও যে তারা এখানে যে সরবরাহ করলো সেখানেও তারা অনেক রকমের আশ্রয় নিল, অনেক রকমের মানে কি বলবো, এটা অনৈতিকতার আশ্রয় নিল, অনৈতিকতার আশ্রয় নিল। তো সেখানে তখন আমরা কি দেখলাম যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু আগে থেকেই খুব ভালো ছিল তা না, কিন্তু আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে আসলে কি অবস্থায় আমরা আছি। মানে এই যখন অবস্থা, সেখানে শুধু রাজনীতিবিদদেরও করার কথা না, বা আমলাতন্ত্র সেখানে না, এখানে কিন্তু আমলাতন্ত্র, রাজনীতিবিদ এবং দেশের সবার সতর্কতা, সবাই মিলে কাজ করার কথা। সেখানে কিন্তু জনসাধারণ এখনো আপনি দেখেন যে প্যান্ডামিকে যেভাবে মৃত্যু ঘটনা কিন্তু কমছে না। আজকে হয়তো 34 জন মারা গেল, কিন্তু এর আগের দিন মারা গেল 50 জন, তারপরে কালকে যে আর এর চেয়ে বেশি বাড়বে না তারও কিন্তু নিশ্চয়তা নেই। তো এখন এই পরিস্থিতিতে আমরা কিন্তু খুব আশার জায়গা নিয়ে আমরা বলতে পারি না যে আমরা সবকিছু নিয়ন্ত্রণে নিয়ে গেছি, আমাদের আর কোনো ভয় নেই। তবে আগে যে ভীতিটা ছিল এটা কিন্তু মানুষের মধ্যে কমে কিন্তু আরেকটা আশঙ্কার জায়গা তৈরি হয়েছে যে এই কমার ফলে মানুষের মধ্যে সচেতনতাটা অনেকাংশে আমি দেখি যে মাস্ক পরা বা বাইরে কতটুকু যাবে কি যাবে না সেই বিষয়গুলো তারা বেমালুম ভুলে গেছে। এবং এখন করেছে কি, আবার সরকার কিন্তু সমস্ত কিছু খুলে দিয়েছে, স্কুল কলেজ শুধু বন্ধ আছে, কিন্তু অফিস আদালত সব খোলা। আর আপনার বাসে যেখানে গণপরিবহনে বলা হচ্ছিল যে একটা সিট থাকবে আর একটা সিট খালি থাকবে, ভাড়া বাড়ানো হয়েছে কিন্তু সিট কিন্তু খালি না। সিট আপনার আজকেও আমি রিপোর্ট দেখছিলাম যে সিট মানে পারলে দাঁড়ায় সেখানে মানে যাচ্ছে। তো এইখানে এই বিষয়গুলো কিন্তু একটা জগা খিচুড়ি অবস্থায়, এবং শুরু থেকে যে আমরা মানে প্রকৃতপক্ষে আমরা লকডাউনে যাইনি, এবং এখন তো আরো অবস্থা খারাপ।
তো এই সব মিলে আমি এখানে একটু জি, হতাশা। ফরিদা ইয়াসমিন, আপনার কাছে কি মনে হতাশায় হচ্ছে আসলে বলতে এই পারি। যে একটি বাস্তবতার মধ্যে আমরা আছি ফরিদা ইয়াসমিন, আপনি বলছেন যে আসলে একটা সমন্বয়হীনতার গন্ধ শুরু থেকে ছিল, সেটি শেষ পর্যন্ত স্পষ্ট প্রতীয়মান হয়েছে। এই সমন্বয়টি করতে না পারার পেছনে আসলে ব্যাখ্যাটা কি, আপনার কাছে কি মনে হয় না, আসলে? সমন্বয়হীনতা কিন্তু প্রথম থেকে ছিল, এবং এখন গিয়ে ওই অতটা না থাকলেও কিন্তু সমন্বয়হীনতা এখনো আছে আছে তো এটা সমন্বয়হীনতা আমি যেটা শুরু থেকে বলছি যে আমলাতন্ত্র বলছে যে আমরা সবকিছু সব ঠিক আছে, সব ঠিক রেখেছি, আর যারা আমাদের রাজনৈতিক নেতৃত্ব তারা বলছে হ্যাঁ ওনাদের সেই রেডি করা রিপোর্ট দেখে ওনারা বলছে সব ঠিক আছে, কিন্তু কেউ কিন্তু এখানে তলিয়ে দেখেনি আসলে আমরা কোন অবস্থায় আছি। এবং তো আরেকটি এখানে বিষয় তৈরি এই হয়েছে কিনা পরিস্থিতি- আসলে দেখুন, হাসপাতালের উপরে মানুষের আস্থাহীনতা তৈরি হয়েছে, আমাদের না, এক্সিস্টিং। আস্থাহীনতা এইসব কারণে কিন্তু মানুষের এই যে আস্থাহীনতা, শুধু হাসপাতাল কেন, চিকিৎসা ব্যবস্থার উপরে আস্থাহীনতা তৈরি হয়েছে, যেখানে দেখা গেল যে হাসপাতালে যখনই যেটাতে অভিযান চালানো হচ্ছে এবং সেখানে দেখা গেল যে অনেক 2 নম্বরই হচ্ছে, সেখানে কোনো কিছুই প্রপার নাই। তারপরে দেখা গেল যে যে মাস্ক বা পিপি বলেন যে সরঞ্জামাদি সেখানে সাপ্লাইয়ের মধ্যে 2 নম্বরে, একজন একটার পর একটা ধরা পড়ছে। তবে আসার কথা এইটা আমি বলবো যে এই সরকার কিন্তু এই দুর্নীতি প্রতিরোধ করতে গিয়ে কিন্তু কাউকে ছাড় দিচ্ছে না, কে তার দলের কে তার দলের না সেগুলো কিন্তু তারা দেখছেন না, তারা কিন্তু সেখানে কঠোরভাবে সেই ব্যবস্থাতে নেমেছেন যে কঠোর হস্তে দমন করা। এবং মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেন যে কোনোভাবেই মানে দুর্নীতি যেই হোক তাকে ছাড় দেওয়া হবে না, যে জিরো টলারেন্স, এটা কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে সরকার সেখানে কঠোরভাবে নেমেছে। এবং আপনি কক্সবাজারে যে ঘটনাটি ঘটেছে, এটা কিন্তু এই ধরনের ঘটনা কিন্তু নতুন না, এই ধরনের ঘটনা আমরা জানি, এবং আমরা জানি একটা গল্প বানানো থাকে, কাঠামো তৈরি করা থাকে যে ক্রসফায়ারে কিভাবে যে পাল্টাগুলি এবং সেই একটা সাজানো গল্প, এবং মানুষও সেটা জানে যে এই গল্পটাই আসবে। কিন্তু এখন গিয়ে যখন এইটার ব্যাপারে সরকার কঠোর বিচার হচ্ছে বা বিচারের মুখোমুখি হচ্ছে, আমরা সেনাবাহিনী প্রধান এবং পুলিশ প্রধান দুইজনকে এবং নজিরবিহীন ঘটনা তাদেরকে প্রেস কনফারেন্স করতে হয়েছে। কেন? কারণ এটি আর্মির মধ্যে ঘটনাটা ঘটেছিল, যে কথাটা যে আর্মির কেউ ঘটলেই যে সেটা সতর্ক হতে হবে বা সেটা অপরাধ, আর সাধারণ মানুষের যে এইভাবে ক্রসফায়ারে যাচ্ছে এটা অপরাধ না। জি, ফরিদা ইয়াসমিন, আপনার কাছে আমরা আসছি একটু পরে, আবারও কে আজাদ আপনার কাছে একটু আসতে চাই। আসলে আমরা এই করোনাকালে অর্থনীতিকে একেবারে স্থবির হয়ে পড়তে দেখেছিলাম, এখনকার অর্থনীতির আসলে কি অবস্থা, সেই স্থবির চাকা কি আসলে চলতে শুরু করেছে কিনা, বা চলতে শুরু করলেও কোন কোন প্রতিবন্ধকতার মধ্য দিয়ে আপনাদেরকে যেতে হচ্ছে, কারণ এই সময়ের বাংলাদেশ নিয়ে কথা বলছি আমরা আজকে। একে আজাদ। ধন্যবাদ আপনাকে। অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে মার্চের শেষের দিক থেকে, যখন আমাদের লকডাউন হলো তখন কিন্তু অর্থনৈতিকভাবে আমরা খুব স্থবির, বিশেষ করে রপ্তানিমুখী শিল্পগুলো মুখ থুবড়ে পড়েছিল। আমাদের মূল ডেস্টিনেশন হচ্ছেন ইউরোপ, আমেরিকা, এইসব ব্রাজিল, চায়না, জাপান, এটা আমাদের মূল মার্কেট। সেই মার্কেট তারাই যখন এফেক্টেড হয়েছে তখন আমাদের রপ্তানিমুখী শিল্পগুলো মুখ থুবড়ে পড়ে। মের শেষের দিক থেকে, অর্থাৎ জুনের প্রথম দিক থেকে এই অবস্থাটা আবার ফিরে আসে। কাস্টমাররা বাংলাদেশে যে অর্ডারগুলো তারা ক্যান্সেল করেছিল সেগুলো আবার নেওয়া শুরু করে, এবং নভেম্বর ডিসেম্বর পর্যন্ত যে বুকিং আছে আমাদের রপ্তানিমুখী শিল্পগুলো চলবে। বিশেষ করে চামড়া শিল্পটা আমরা একটু পিছিয়ে আছি, এবং আমাদের হিমায়িত খাদ্যটাও আমরা একটু আগের জায়গায় নাই। তাছাড়া পোশাক শিল্প, টেক্সটাইল এরা ঘুরে দাঁড়িয়েছে। আপনি দেখেছেন রপ্তানি গত বছরের কাছাকাছি চলে গেছে, মোর দেন $3 বিলিয়ন, এবং আমাদের রেমিটেন্সও ভালো আসছে। সামগ্রিক অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে। তবে আমাদের কুটির শিল্প বিশেষ করে এবং মধ্য আয়ের শিল্প যেগুলো, সেগুলো এখনো ঘুরে দাঁড়াতে পারেনি, কারণ আমাদের মার্কেটগুলো যদিও ওপেন হয়েছে কিন্তু কাস্টমার যাচ্ছে না, যার কারণে যারা সরবরাহকারী বিভিন্ন ধরনের হাতে হস্তজাত এবং ছোট ছোট মেশিনে যেগুলো তৈরি হয়, তারা যাই বাজারজাত করে, সেই বাজারে বিক্রি না হওয়ার কারণে তারা একটু খারাপ অবস্থার মধ্যে আছে। তারা ব্যাংক লোন শোধ করতে পারছে না, অনেকেই কর্মী ছাঁটাই করছেন এবং অনেকে পুঁজি হারিয়ে ফেলেছেন। এই শ্রেণীকে আমাদের সাপোর্ট দেওয়া দরকার, যারা ক্ষুদ্র এবং মাঝারি, তাদেরকে যদি আমাদের সাপোর্ট না ব্যাংকিং থেকে হোক অথবা সরকারের স্টিমুলাস প্যাকেজ নতুন করে করা হোক। যে সরকার যে কৃষির জন্য স্টিমুলাস প্যাকেজ করেছে, এটা কিন্তু অনেকাংশেই যারা ব্যাংকের সাথে সম্পর্ক ভালো
যারা লোনটা রিপেমেন্ট করতে পারবে তাদেরকেই শুধু লোনটা দেওয়া হয়েছে, কিন্তু বাকিদেরকে এই লোনটা দেওয়া হয়নি। অর্থাৎ 50% লোক এই লোনের সুবিধা পেয়েছে, বাকিরা পায়নি। তো যার কারণে আমাদের সবচেয়ে এমপ্লয়মেন্টের জায়গাটা হচ্ছে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে, তারাই কিন্তু হোঁচট খাচ্ছে এবং নতুন এমপ্লয়মেন্ট হওয়ার সম্ভাবনা একটু কমে গেছে। তবে আমি মনে করি তারা যদি একটা সাপোর্ট পায়, আবার তারা ঘুরে দাঁড়াবে এবং এখানে এমপ্লয়মেন্ট বাড়বে। বিশেষ করে প্রতি বছর যে নতুন কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে, তাদের এমপ্লয়মেন্টের ডিসেম্বর পর্যন্ত কোনো সম্ভাবনা নেই, কারণ এক্সিস্টিং যারা ইন্ডাস্ট্রি তারা নতুন কোনো বিনিয়োগে যাচ্ছে না, শুধুমাত্র বর্তমান বিনিয়োগকে তারা টিকিয়ে রাখার চেষ্টা করছে। তবে ভ্যাকসিন আর আসার উপরে সবকিছু নির্ভর করছে। যদি ভ্যাকসিন না আসে, তবে আবার যদি আমেরিকা ইউরোপ সেকেন্ড ওয়েভ তৈরি হয়, সেই ক্ষেত্রে কিন্তু আবার একটা ধাক্কা আসবে। সেই ধাক্কা সামলানোর জন্য আমাদের অর্থনীতির জন্য এবং কর্মসংস্থার জন্য বিরাট বিভীষিকাময় হয়ে দাঁড়াতে পারে। আচ্ছা, সেই ক্ষেত্রে আসলে আমাদের এক্সিস্টিং যে মার্কেট এবং আমাদের যে ইকোনমি এবং অর্থনীতির যে আকার, এবং আপনি বলছেন যে আসলে রপ্তানিমুখী শিল্প এবং গুটিকতক শিল্প একটি ভালো সম্ভাবনার দিকে আছে, ক্ষুদ্র মাঝারি শিল্পগুলো আসলে একটা মুখ থুবড়ে পড়ার বাস্তবতার মধ্যে আছে। এই যে আমাদের সমাজের মধ্যে ধনী এবং গরিবের যে বৈষম্য, এই করোনাকালের এই সংকট কি আরও সেটা বাড়িয়ে দেবে কিনা? আপনি কর্মসংস্থানের বিষয়টিও বারবার করে বলছেন যে নতুন কর্মসংস্থান তৈরি হওয়ার সুযোগ কম, কিন্তু নতুন কর্মী তো মার্কেটে যোগ দেবে। সেই ক্ষেত্রে পলিসি লেভেলে আসলে কোনো সমন্বয় করার সুযোগ এখানে আছে কিনা? একে আজাদ। এখানে ব্যাপার হচ্ছে সরকার চলে টোটাল রাজস্বের উপরে। আপনি যদি যেতে ব্যবসা বাণিজ্য স্থবির, সেখানে রাজস্ব ঘাটতি হবে বিরাট আকারে। সরকারের পক্ষেও বিরাট একটা সাহায্য নিয়ে এগিয়ে আসাও সম্ভব নয়। তারপরও সরকারকে আমরা ধন্যবাদ জানাই যে সরকার তার এই সামর্থ্যের মধ্যেও এগিয়ে এসেছে। যে স্টিমুলাস প্যাকেজ যতটা দিয়েছে ততকে কিন্তু আমরা ব্যবসায়ীরা উপকৃত হয়েছি, এবং আমরা চাচ্ছি যে আরো যদি সরকার এই ক্ষুদ্র মাঝারিদের দিতে পারে তাহলে এরা উপকৃত হবে। আর বিশেষ করে আগামী নতুন প্রজন্ম যারা আসছে তাদের কর্মসংস্থান, অন্যান্য দেশে বেকার ভাতার প্রচলন আছে, আমাদের সাথে বেকার ভাতার প্রচলনটা নাই। তো সেখানে আমি মনে করি সরকার যদি রাজস্ব থেকে কিছু ক্ষুদ্র মাঝারিদের করতে পারে তাহলে তারা উপকৃত হতে পারবে এবং তারা আবার ব্যবসা ব্যাক করতে পারবে। না হলে আমাদের খেলাপি যে ঋণের যে অবস্থায় ছিল 15 থেকে 20% মধ্যে ছিল খেলাপি ঋণ, এটা কিন্তু আরো বেড়ে যাবে। ব্যাংকগুলো তারল্য, যদিও তারল্য আছে এখন, কিন্তু তারা অনেকেই ডিভিডেন্ড দেওয়া কষ্ট হয়ে পড়ে দাঁড়াবে আগামীতে। সরকারের যে প্রণোদনা প্যাকেজটি ছিল সেখানে তো ক্ষুদ্র এবং মাঝারিদের জন্য ব্যবস্থা কথা শুনেছিলাম আমরা, আর সেটি আসলে কিভাবে ডিস্ট্রিবিউটেড হয়েছে বলে আপনারা জেনেছেন? একে আজাদ। দেখেন, 4 কোটির মতন ক্ষুদ্র মাঝারি আপনার আছে যারা মানে কর্মসংস্থান আছে, যারা এমপ্লয়মেন্ট করেছে, ক্ষুদ্র মাঝারি প্রায় 4 কোটি তাদের সংখ্যা। এখন এই লোনটা টোটালি ডিসবার্সমেন্ট হয়েছে ব্যাংকিং এর মাধ্যমে। একটা হচ্ছে যারা রপ্তানিমুখী শিল্প, তাদেরকে সরকার 2% সার্ভিস চার্জে এটা দিয়েছে, 1.5 বছর টাইম দিয়েছে, 1.5 বছরের মধ্যে তাকে টাকা ফেরত দিতে হবে। আর একটা লোন দিয়েছে 30,000 কোটি এগ্রিকালচার এবং ক্ষুদ্র মাঝারিদের জন্য, এটাও 4.5% হারে সরকার দিয়েছে, বাকি 4.5% সরকার ভর্তুকি দিচ্ছে। কিন্তু টোটাল ডিসবার্সমেন্টটা হচ্ছে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে, অর্থাৎ ব্যাংক এবং ঋণ গ্রহীতার মধ্যে, যার সাথে ব্যাংকের ব্যাংকের গুড রিলেশনশিপ। অর্থাৎ ব্যাংক যদি মনে করে এই টাকাটা তাকে আমি লোন দিচ্ছি সরকারের পক্ষ থেকে, আমার এই টাকাটা সে ফেরত দেওয়ার সক্ষমতা আছে কিনা, তাকেই শুধু ব্যাংক লোন দিচ্ছে, বাকিদেরকে আর লোন দিচ্ছে না। অর্থাৎ যে একটু অসুবিধার মধ্যে আছে ব্যাংক তার দিকে তাকাচ্ছে না। জি, একে আজাদ, আপনার কাছে আমরা কাছে আপনাকে ফিরবো। আমরা আসলে বিরতি নেওয়ার সময় হয়েছে আমাদের। বিরতির পরে এসে আমরা এই সময়ের বাংলাদেশের বাকি সংকট এবং সম্ভাবনার প্রসঙ্গে কথা বলতে চাইবো। বিরতি নিচ্ছি আমরা। দর্শক, আবারও স্বাগত। আপনারা দেখছেন জনতন্ত্র গণতন্ত্র। আপনাদের সঙ্গে আছে আমি আশিকুর রহমান শ্রাবণ। আমরা কথা বলছিলাম এই সময়ের বাংলাদেশ এই প্রসঙ্গ নিয়ে। আমরা এখন এই মুহূর্তে ডক্টর হাফিজুর রহমান কার্জন আপনার কাছে আবারও আলোচনায় ফিরতে চাই। আসলে আমরা অনেকগুলো প্রসঙ্গ নিয়ে কথা বলেছি, আমরা আশা জায়গা নিয়ে, বাস্তবতা নিয়ে কথা বলেছি, আমরা হতাশা জায়গা নিয়েও কথা বলেছি। তবে একটি বিষয় হচ্ছে যে এই করোনাকালে বা করোনাকালের আগেও আমাদের প্রাতিষ্ঠানিক কিছু জায়গার উপর মানুষের বিশ্বাস এবং আস্থা অনেক ক্ষেত্রে কমে গেছে, এবং যদি হাসপাতাল ব্যবস্থাপনা এবং তার সঙ্গে সঙ্গে বিচার ব্যবস্থাপনার উপরেও একটু মানুষের আস্থাহীনতা দীর্ঘদিন ধরে ছিল। এটি ফিরিয়ে আনার জন্য কি করণীয় আছে বলে আপনি মনে করেন ডক্টর হাফিজুর রহমান কার্জন?
দেখেন, আমার যেটা মনে হয় যে আমাদের প্রধান যে ঘাটতির জায়গা সেটা হচ্ছে যে ওই ব্রিটিশ কলোনিয়াল সিস্টেম, মানে আপনার ঔপনিবেশিক শাসকরা তাদের উপনিবেশ চালাবার জন্য যে যে ব্যবস্থা করেছে, আমাদের আইন ব্যবস্থা, আমাদের পুলিশি ব্যবস্থা, আমাদের আমলাতন্ত্র, আমাদের সরকারি ব্যবস্থা, ওই আপনি 1947 সালে একবার আমরা স্বাধীন হয়েছি, আবার 71 সালে স্বাধীন হয়েছি, কিন্তু প্রতিষ্ঠানগুলোকে কিন্তু আমরা মানে স্বাধীন একটা দেশের, গণতান্ত্রিক দেশের জন্য সেটাকে যে ঢেলে সাজানো, সেটা কিন্তু আমরা করি না। আপনি এক এক সময় এক একটা জিনিস সামনে আসে। করোনা উপলক্ষে স্বাস্থ্য সেক্টর, হেলথ সেক্টরটা আমাদের সামনে এসছে। আবার ধরেন যে মেজর সিনহা, এইটা উপলক্ষে আপনার যে ক্রস ফায়ার, তারপরে পুলিশ, বিচার ব্যবস্থা, এই সমস্ত বিষয়গুলো সামনে আসছে। এক একটা সময় এক একটা বিষয় সামনে আসছে। আমার কাছে যেটা মনে হয় যে এত ধরনের সমস্যা থাকার পরেও মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আপনার যে আমরা অনুন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হয়েছি, সেটা একটা মেজর ল্যান্ডমার্ক। এবং আমাদের এখানে ব্যবসা বাণিজ্য, তারপরে অন্যান্য উন্নয়ন কর্মকাণ্ড সবকিছু যেভাবে বর্ধিত হয়েছে সেটা খুব ইতিবাচক। কিন্তু আপনাকে এখন যেটা প্রয়োজন যে আপনার এক একটা সেক্টর, বিশেষ করে আমি যেটা সবসময় বলি যে আপনাকে যে সেক্টরগুলো প্রত্যেকটা মানুষের অর্থপূর্ণ জীবনের জন্য প্রয়োজন, যেমন শিক্ষা, মানসম্পন্ন শিক্ষা, মানসম্পন্ন স্বাস্থ্য, তারপর যোগাযোগ। আপনি দেখেন যে প্রতিদিন রাস্তায় আপনার 20 জনের বেশি দুর্ঘটনায় মারা যাচ্ছে, এবং নিরাপদ সড়কের জন্য যে স্কুলের বাচ্চারা আন্দোলন করেছে, সেই আন্দোলনে 2 বছর হয়ে গেল, কিন্তু প্রধানমন্ত্রীর দপ্তর থেকে অনেকগুলো নির্দেশনা দেওয়ার পরেও সেই নিরাপদ সড়কটা কিন্তু নিশ্চিত হয়। সুতরাং আমার কাছে যেটা মনে হয়, আপনার এখন প্রায়োরিটি ঠিক করতে হবে, কারণ একসাথে আপনি সবগুলো সেক্টর ধরলে পারবেন না। আপনাকে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, আইন, বিচার, এরকম আপনার প্রায়োরিটি ঠিক করতে হবে যে এইটাকে, এই 5টাকে আমি ঠিক করব। হ্যাঁ, এবং এই 5টা যেন এমন হয় যে শিক্ষাটা, স্বাস্থ্যটা বিশ্বমানের হয়, এবং সাথে সাথে সেখান থেকে জনগণ মানসম্পন্ন সেবাটা পাবে। আপনি দেখেন কি দুর্ভাগ্যজনক, আপনি সরকারি বেসরকারি নানা সংস্থা প্রতি বছর যে করাপশন ইন্ডেক্সটা তৈরি করে, সেখানে দেখবেন যে প্রথমে পুলিশ, দ্বিতীয় এডুকেশন, তৃতীয় বিচার। এই যদি হয় একটা দেশের অবস্থা, তাহলে পরে আপনি মানে সেটাকে আপনি উন্নয়ন হোক আর আপনার অর্থনৈতিক কর্মকাণ্ড যতই বাড়ুক, আপনি যদি বেসিক যে বিষয়গুলো, সেই সেবাটা মানুষ না পায়, তাহলে পরে তো তার ভেতরে মানে সে তার জীবনটাও অর্থপূর্ণ হবে না, এবং তার ভেতরে একটা ডিসস্যাটিসফ্যাকশন থেকেই যাবে। ডক্টর কার্জন, আমাদের আসলে শেষ মুহূর্ত, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমাদের সঙ্গে থাকুন। ফরিদা ইয়াসমিন, আপনার কাছে একটু আসতে চাই। আমরা আসলে বিরতির পরে খুব বেশি সময় পাই না, শেষ করতে হয় আমাদেরকে। আমরা একটু মূল বিষয়গুলো নিয়ে ছোট ছোট করে কথা বলতে চাই। আসলে যে বিষয়গুলো আমাদের সবসময় মনে হয়, আমরা কোনো একটি ঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখাই, কিন্তু দীর্ঘমেয়াদী সমাধানের কথা চিন্তা করিনি। নিরাপদ সড়ক থেকে শুরু করে আমাদের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। ফরিদা ইয়াসমিন, আসলে আপনার পরামর্শ কি আছে এই জায়গায়? এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে অনেকদিন কথা হচ্ছে, শুধু আমাদের এখানে না, বিভিন্ন ফোরামে কিন্তু এই বিষয়টি উঠেছে। এটা শুরু হয়েছিল কখন? এটা কিন্তু শুরু হয়েছিল বিএনপি আমলে। আপনি জানেন যে তখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন বাবর, তিনি এখন কোথায় আছেন এটা সবাই জানে, যে তিনি এখন কি অবস্থায় আছেন। তিনি সেটা শুরু করেছিলেন যে সন্ত্রাসীদেরকে হত্যা করা, যেহেতু বিচারে তারা পার পেয়ে যায়, ওদের সেভাবে তাদেরকে ক্রসফায়ারে দেওয়া। এবং সেটা কিন্তু এই সরকার যখন তখন বিরোধী দলে ছিলেন, তারাও কিন্তু সমালোচনা করেছে। আবার যখন ক্ষমতায় আসার পরে কিন্তু এই সরকার আবার সেই আগের মতোই এই ঘটনাগুলো ঘটছে। তো এটা তাদের সৃষ্টি, কিন্তু এইটার কিন্তু যে দীর্ঘমেয়াদী কিন্তু ফল কোনোদিনও ভালো হয় না, এটা তাৎক্ষণিক। এবং আমাদের দেশে একটা কি অবস্থা হয়েছে যে মানুষের মধ্যে এটা একটা গ্রহণযোগ্যতা পেয়ে যাচ্ছে। এটা খুবই মানে অ্যালার্মিং, যে মানুষ যে হ্যাঁ তাকে ক্রস ফায়ারে দিয়ে দেওয়া। আমাদের পার্লামেন্টে এমপিরা বলছেন যে কোনো একটা কিছু হলে যে তাকে ক্রস ফায়ারে মারা উচিত, মানে এটা যেন একটা বৈধ একটা ইয়ে। কিন্তু কোনো দেশ, কোনো সভ্য মানুষ কিন্তু এটাকে মেনে নিতে পারে না যে কোনো সে যেই হোক, যে বিচার বহির্ভূতভাবে তাকে হত্যা করা হয়। তো এটার ওই যে গ্রাসরুট লেভেল যেটা বলা যায়, যে যখন যে উৎপত্তি যেখান থেকে, সেইখানে গিয়ে যেটাকে সমাধান করতে হবে, যে তাৎক্ষণিক সমাধান না। এই সমাধানগুলি সবকিছু ক্ষেত্রেই যে এই সমাধানের অনেক ভিতরে যেতে হবে। জি, ফরিদা ইয়াসমিন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা তানজিবুল আলম, আপনার কাছে আসি। আসলে প্রতিষ্ঠানগুলোর উপরে মানুষের আস্থা অনেক ক্ষেত্রেই কমেছে। আমরা আসলে প্রতিষ্ঠানের উপরে মানুষের আস্থা বা ব্যবস্থাপনার উপরে আস্থা ফিরিয়ে আনার জন্য তো আসলে নীতিগত জায়গায় পরিবর্তন দরকার, মানুষকে সম্পৃক্ত করে। কি করতে পারি আমরা? ধন্যবাদ। আসলে রিফর্মের তো জায়গার অভাব নেই, আপনার অনেক
জায়গাতে আমরা রিফর্ম করতে পারি। কার্জন ভাই যেটা বলেছেন, আমাদেরকে প্রায়োরিটিটা ফিক্স করতে হবে। তো আমি মনে করি যে এমন একটা প্রায়োরিটি ফিক্স করা উচিত যেটা ধরলে পরে রিফর্মটা ধরলে পরে ওখানে অ্যাচিভেবল সম্ভব। রাষ্ট্রের বিভিন্ন ধরনের সেকশনে এরকম হাজার হাজার অর্গানাইজেশন আছে, হাজার হাজার প্রতিষ্ঠান আছে যাদের প্রত্যেকেরই আপনার রিফর্ম করা উচিত। কিন্তু কোন রিফর্মটা খুবই সহজে সবচেয়ে বেশি ইফেক্টিভলি করা যাবে সেই প্রশ্নটা যদি আপনি আমাকে বলেন, আমি বলবো যে জুডিশিয়ারি রিফর্মটা যদি কালেক্টিভলি করতে পারি তাহলে সবচেয়ে বেশি ইম্প্যাক্ট পাওয়া যাবে, সবচেয়ে মানে অল্প এফোর্টে সবচেয়ে বেশি আপনার রেজাল্ট পাওয়া যাবে, সেটা হচ্ছে একমাত্র জুডিশিয়ারি। তো আমি মনে করি যে সরকারের উচিত হবে জুডিশিয়ারির একটা এমন ভাবে রিফর্ম করা উচিত যাতে মানুষের আস্থা ওখানে ফেরত আসে, এবং ওই কারণে মানুষ আর যেন কখনোই আপনার ক্রসফায়ারের মতো অসাংবিধানিক অবৈধ একটা পন্থার উপর মানুষের আস্থা স্থাপিত না হয়। যদি জুডিশিয়ারিতে গিয়ে সে প্রকৃত বিচার পাবে, হয়রানির শিকার হবে না, ইন্টারফারেন্সের শিকার হবে না, কিংবা পাওয়ারফুল লোকজনের অবৈধ হস্তক্ষেপের কারণে আপনার নির্দোষ লোক সাজাপ্রাপ্ত হবে না, সেই আস্থাযোগ্য আমরা যদি স্থাপন করতে পারি তাহলে আমাদের কখনোই ক্রসফায়ারেও যেতে হবে না। আপনার এই যে দুর্নীতির বিচার হয় না বলতেছি, সেটাকেও আমাদেরকে দেখতে হবে না, কিংবা আপনার স্বাস্থ্য খাতে যেসব দুর্নীতি দেখতেছি সেগুলো করার জন্য কেউ সাহস পাবে না। কারণ আমরা এখনো যে দুর্নীতিবাজ তাদেরকে প্রত্যেককে জিজ্ঞেস করেন কেন তুমি দুর্নীতি করো, সে মনে করে যে দুর্নীতি করার সময় সে কখনো ধরা খাবে না, কিংবা ধরা খেলে তার কখনো শাস্তি হবে না। তো আমরা যদি এই মানসিকতাটা যদি পরিবর্তন করতে চাই তাহলে ওই জুডিশিয়ারিটা সবচেয়ে শক্তিশালী করতে হবে, জুডিশিয়ারিকে দুর্নীতিমুক্ত করতে হবে, জুডিশিয়ারিতে যারা আছে তাদেরকে যোগ্যতা সম্পন্ন গড়ে তুলতে হবে। তাহলে আমার মনে হয় বাকি যেসব ইনস্টিটিউশন গুলা করতেছি কথা বলছি সবগুলা আপনার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, এবং সব ধরনের সমস্যার সমাধান একদিনে হয় না, এটা সময় লাগে, একটা অর্গানিক প্রসেস, হয়তো আমরা ক্রমান্বয়ে সেই জায়গাটুকুতে পৌঁছতে পারবো। জি, ব্যারিস্টার তানজিব আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই কেয়াজেদ আপনার কাছে আসতে চাই। আসলে আমরা সব সংকটের মধ্যে আসার জায়গা দেখার চেষ্টা করি, আবার একটু পরেই সেই সংকটের পরে অন্য কোনো সংকট তৈরি হয়, তখন আসলে আগের সংকটটির কথা আমরা বেমালুম ভুলে যাই। নিরাপদ সড়ক আন্দোলন থেকে শুরু করে পরবর্তীকালে যতগুলো আন্দোলন হয়েছে সামাজিক পরিবর্তনের জন্য, সবগুলোই আসলে আমরা ধারাবাহিকতা রক্ষা করতে পারি না। মানুষ ভুলে যায়, রাষ্ট্র ভুলে যায়, ব্যবস্থাপনা ভুলে যায়। এই ভুলে গেলে তো আসলে রিফর্ম সম্ভব নয়। আপনার কি মত? সবই ঠিকই বলছেন, ব্যারিস্টার তানজিবুল বলছেন, আপনার প্রশ্নটাও ঠিক। কিন্তু প্রশ্ন হলো যে দেখেন, আমাদের দেশ কিন্তু এগিয়ে যাচ্ছে, এটা ঠিক। এই অর্থনৈতিকভাবে কর্মসংস্থান বাড়ছে, একটা 18 কোটি দেশের একটা দেশ। এখানে দেখেন আমাদের কোনো রিসোর্স নাই, আমরা টোটালি মানে এখানে নিজেদের দুইটা হাতই আমাদের রিসোর্স। আমাদের শিক্ষার মান দেখেন, শিক্ষার মান এমন একটা অবস্থায় আমরা প্রতি বছর সরকারি অনুযায়ী তথ্য অনুযায়ী $4 to $6 বিলিয়ন আমরা দিই মিড লেভেল ম্যানেজমেন্টের জন্য। অথচ আমার দেশের লোক মিডল ইস্টে গিয়া রাস্তা ঝাড়ু দেয়, কার্পেন্টারি সমুদ্রে মারা যাচ্ছে কর্মসংস্থানের জন্য। এই যে সিস্টেম প্লাস আপনি প্রতি বছর গভর্নমেন্ট হসপিটালগুলো কথা দেখেন, কোটি কোটি টাকা বাজেট বরাদ্দ হচ্ছে, কোন রোগী কয়টা রোগী তার ন্যায্য পাচ্ছে, দেখেন চিকিৎসা পাচ্ছে। ডাক্তার অনেক ক্ষেত্রে হয় সরকারি হসপিটালে একটা প্রেসক্রিপশন ধরাই দেয় যে আপনি বাইরের থেকে ওষুধটা কিনে নিয়ে আসেন। অথচ এখানে পুরো জায়গায় আমি মনে করি প্রত্যেকটা জায়গায় জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এই জবাবদিহিতা নাই, এবং তাকে যেটা বলেন তারপরে যতটা জবাবদিহিতা আইনে সমাহিত করা হয়, ওখানে এত বিচারের দীর্ঘসূত্রতা, লক্ষ লক্ষ কেস আজকে কোর্টে বিচারাধীন। এটা কবে একটা কথা বলে জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড, তার মানে এখন ওখান থেকে বিচার আমি পাচ্ছি না। যতটুকু আইনের সংস্কার তো সেকেন্ড ফেজে, প্রথম কথা হলো যে এক্সিস্টিং যে আমার বিচার ব্যবস্থা, সেখানেই তো বিচারক স্বল্পতা আছে, বিচার জায়গার সংকলনের অবস্থা, সবকিছু মিলেই আমি মনে করি জবাবদিহিতা এটাকে প্রাধান্য দিতে হবে, এবং সেই রাষ্ট্র থেকে প্রথম থেকে যখন শেষ পর্যন্ত জবাবদিহিতা নিশ্চিত হবে তখন অটোমেটিকলি একটা সিস্টেম ডেভেলপ করবে না। এইটা যদি যতক্ষণ পর্যন্ত আমি নিশ্চিত করতে না পারবো ততদিন পর্যন্ত এটা হবে না। জি, এই কাজে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের হাতে আর 2 মিনিট সময় আছে। ফরিদা ইয়াসমিন, একটু রিফর্মের বিষয়টা, যে রিফর্ম কিন্তু আমাদের দেশের যেটা যে আমূল সংস্কার করতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে। আমি বলবো যে শিক্ষার ক্ষেত্রে সেটা যে প্রপার শিক্ষাটা দরকার। এখন মূল্যবোধে আমাদের যেভাবে অবক্ষয় হচ্ছে, দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে, এখন বিচার ব্যবস্থা যেইভাবে মানে বিচার ব্যবস্থা যদি রিফর্ম করা হলো, কিন্তু যেভাবে ডিলে হয় এবং যে হাজার হাজার মামলা কিন্তু পড়ে আছে, এই যে এই সিস্টেমগুলো চেঞ্জ করতে হবে, সিস্টেম চেঞ্জ করতে হবে,
শিক্ষার বলেন মানে প্রত্যেকটা ক্ষেত্রেই রিফর্ম দরকার। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করছেন, তিনি যেভাবে রাত দিন পরিশ্রম করছেন, তিনি সেভাবে কিন্তু মানুষের মধ্যে সেই এটা মানে সবাই যদি সৎ না হয় তো উনি একা কি করবেন, যে উনি একা সৎ আছেন কিন্তু চারিপাশে সব দুর্নীতিবাজরা সেভাবে মানে ছেয়ে গেছে। তো এই সব ক্ষেত্রেই কিন্তু রিফর্মের প্রয়োজন আছে। ডক্টর গাজন, আমাদের হাতে 1 মিনিট সময় আছে, আপনি আসলে কি বলবেন? সবাইকে সৎ হতে হবে, শুধু প্রধানমন্ত্রী একা উদ্যোগ নিলে তো হবে না। না না, একটা হচ্ছে যে আপনার একটা দেশ তখনই ভালো হয় যখন আপনি একটা সিস্টেম ডেভেলপ করতে পারেন। ওই সিস্টেমের মধ্যে থেকে থাকলে আপনাকে সিস্টেম অনুযায়ী চলতে হবে, দুর্নীতি করতে পারবেন না, অপরাধ করতে পারবেন না। আর একটা হচ্ছে মানুষের সামষ্টিক মূল্যবোধ। আমাদের দুটো জায়গারই ঘাটতি আছে, কারণ আমাদের দেশের মানুষের ভিতরে, আপনি সিঙ্গাপুরে যান, আপনি দেখবেন যে একটা আপনি কি বলে যে আপনার যদি একটা ব্যাগ হারিয়ে যায় এবং সেখানে আপনার পাসপোর্ট থাকে, আপনার ঠিকানাটা পেলে আপনার যিনি পেয়েছেন আপনাকে খুঁজে সেটা দিয়ে আসবে। সুতরাং আপনাকে আমি যেটা বলেছি যে আপনাকে প্রায়োরিটি ঠিক করতে হবে। আপনি এমন সিস্টেম করবেন, এখানে দেখেন যে একজন পুলিশ কর্মকর্তা বাংলাদেশের দুর্নীতি করে, কিন্তু ইউএন ডক্টর কার্জন, আমাদের সময় একদম শেষ। আমরা অন্য কোনো দিন এই প্রসঙ্গ নিয়ে আরো অনেক আলোচনা করব। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য। শুভরাত সবাইকে।